বাংলা অনলাইন ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রদের স্বাগত। আজ আমি তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটির অন্তর্গত একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম প্রলয় উল্লাস, কবি কাজী নজরুল ইসলাম। আমরা সকলেই কাজী নজরুল ইসলামের কবিতা পড়তে একটু ভয় পাই, কারণ তার কবিতাগুলি বা তার কবিতার ভাষাগুলি একটু কঠিন। এই কঠিন কবিতাটিকে আমি সহজে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং শুনো, তবে আশা করি কবিতাটি তোমাদের বোধগম্য হবে। প্রলয় উল্লাস কবিতাটি আমি দুটি ভাগে আলোচনা করব। আজ এই প্রথম ভাগের ভিডিওতে কবিতার প্রথম তিনটি স্তবক নিয়ে আলোচনা করা হবে এবং কবিতার বাকি অংশটুকু আলোচনা করা হবে এর পরের ভিডিওটিতে। কবিতাটি আলোচনা করার পূর্বে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা দু একটি কথা খুব সংক্ষেপে জেনে নেব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 25শে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে। কবির পিতার নাম ফকির আহমেদ, মায়ের নাম জাবেদা খাতুন। কবির ডাক নাম ছিল দুফু মিয়া। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। এই দারিদ্রতা আরও বেশি ব্যাপক রূপ লাভ করে যখন বাল্য বয়সে কবি তার পিতাকে হারান। সেই সময় পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে কবির ওপর। তাই বাল্য বয়সে কবি বেশি দূর পড়াশোনা করার সুযোগ পায়নি। তিনি অর্থ উপার্জনের জন্য কখনো চায়ের দোকানে কাজ করেছেন, কখনো লেটো দলের সঙ্গে যুক্ত হয়ে গান রচনা করেছেন, আবার কখনো রুটির কারখানায় কাজ করেছেন। পরবর্তীকালে কবি সৈনিক পদে যোগ দিয়েছিলেন, কিন্তু নানা রকম অসুস্থতার কারণে তাকে এই চাকরি ছাড়তে হয়েছিল। এই চাকরি ছাড়ার পর কবি প্রতিবাদের হাতিয়ার হিসাবে তুলে নিয়েছিল কলমকে, কারণ আমরা জানি তলোয়ারের চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী। লেখক ভেবেছিলেন তিনি তার লেখনীর মাধ্যমে তার প্রতিবাদী সত্তাকে জাগিয়ে রাখবেন। একদিকে ছোটবেলা থেকেই একদিকে চরম দারিদ্রতা, অন্যদিকে পরাধীনতার যন্ত্রণা, এই দুয়ে মিলেমিশে কবির হৃদয়ে যেন বিদ্রোহী সত্তার জন্ম দিয়েছিল। তার বেশিরভাগ লেখালেখি ইংরেজ শাসকের বিরুদ্ধে। এই জন্য কবিকে ইংরেজ শাসকের ক্রোধের শিকারও হতে হয়েছিল, এমনকি বেশ কয়েকবার তিনি কারাবাসেও গিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় 1919 সালে, কিন্তু কবি সর্বাধিক পরিচিতি লাভ করে 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত বিদ্রোহী কবিতাটির মধ্য দিয়ে। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। এছাড়াও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ছায়ানট, বিষের বাসি, ফণিমনসা, সর্বহারা, ভাঙার গান ইত্যাদি। কবিতা রচনার পাশাপাশি
তিনি বেশ কিছু উপন্যাস ও নাটকও লিখেছিলেন। কাজী নজরুল ইসলামের লেখা প্রথম গদ্য রচনাটি হল বাউন্ডুলের আত্মকাহিনী। কবি যখন সৈনিক ছিলেন সেই সময় তিনি এই রচনাটি লিখেছিলেন। কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত কয়েকটি উপন্যাস হল ব্যথার দান, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা ইত্যাদি। কবি রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হল পুতুলের বিয়ে, আলেয়া ইত্যাদি। কাজী নজরুল ইসলামের শেষ জীবনের 36টি বছর কেটেছিল অত্যন্ত মর্মান্তিকভাবে। 1942 খ্রিস্টাব্দে নানা রকম শারীরিক অসুস্থতার কারণে তিনি তার বাক শক্তি হারিয়ে ফেলেন এবং সবশেষে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট কবি চিরতরের জন্য আমাদের ছেড়ে চলে যান। কবি চিরতরের জন্য আমাদের ছেড়ে চলে গেলেও তার রচিত সাহিত্যগুলি আজও বাঙালিদের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে এবং আগামীকালেও থাকবে। এই কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি তোমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। এই প্রলয় উল্লাস কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি ছিল কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, যেটি প্রকাশিত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত করার পূর্বে কবিতাটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। কবিতাটির শিরোনামে দেখো, শিরোনামটি রয়েছে প্রলয় উল্লাস। যদি আমরা এই শব্দটিকে ভাঙি তাহলে দুটি শব্দ পাই, প্রলয় আর উল্লাস। প্রলয় শব্দটির অর্থ হলো ধ্বংস, উল্লাস শব্দটির অর্থ হলো আনন্দ। ধ্বংসে কি কখনো আনন্দ থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে, যদি সেই ধ্বংস কোনো জরাজীর্ণ, ভগ্নপ্রায় বা স্থবির। কারণ ধ্বংস না হলে আমরা নতুন কিছু গড়তে পারি না। যা কিছু আমাদের সমাজে যা কিছু স্থবির, পুরাতন, ভগ্নপ্রায়, সেগুলির অবসানে বা সেগুলির ধ্বংসের মধ্যে দিয়ে আমরা কি করব? নতুনকে আগমন জানাবো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ধ্বংস অবশ্যই আনন্দদায়ক। যেখানে ধ্বংস নতুন কোনো কিছুকে আহ্বান জানায় বা আগমন জানায়, সেক্ষেত্রে ধ্বংস অবশ্যই আনন্দদায়ক। কবিতাটি কবি পরাধীনতার যে যন্ত্রণা, সেই পরাধীনতার যন্ত্রণার দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে। কবিতাটির শুরুতেই কবি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবিতার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে কবি আমাদের বলছেন যে তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি শব্দটির অর্থ হলো জয় সূচক ধ্বনি, অর্থাৎ যে ধ্বনি কোনো কিছুর জয়কে সূচিত করে তাকে বলা হয় জয়সূচক ধ্বনি। তোরা বলতে এখানে কবি সমগ্র পরাধীন ভারতবাসীদের বুঝিয়েছেন। তিনি সমগ্র পরাধীন ভারতবাসীদের জয়ধ্বনি করার আহ্বান জানিয়েছেন। এই তোরা সব জয়ধ্বনি কর, এই লাইনটি কবিতায় বারে বারে ঘুরে ফিরে এসেছে। কবিতায় এই লাইনটির পুনরাবৃত্তি ঘটেছে কেন? শুধুই কি ছন্দের জন্য, নাকি অন্য কোনো কারণ রয়েছে? হ্যাঁ ছাত্ররা, তোমরা ঠিক ধরেছ, শুধুমাত্র ছন্দের জন্য নয়, এটির অন্য একটি তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। সেটি কি? যে দীর্ঘদিন পরাধীনতার যন্ত্রণা আমাদের ভারতবাসীদের
গ্রাস করে ফেলেছিল। ভারতবাসীদের মনে নেতিবাচক ভাবনা এমনভাবে শিকড় গেঁথে বসেছিল যে কবি সেই নেতিবাচক ভাবনাগুলিকে উপড়ে ফেলে তাদের মনে ইতিবাচক ভাবনাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যেই বারবার এই জয়ধ্বনি করার কথা বলেছেন। কারণ আমরা যখন পজিটিভ কিছু ভাবি তখন আমাদের সঙ্গে পজিটিভ কিছু ঘটে। যদি কোনো কাজ করার পূর্বে আমরা সেই কাজটি সম্পর্কে নেগেটিভ ভাবি, তবে সেই কাজে আমরা কখনোই সফল হতে পারি না। তাই ইংরেজদের বিরুদ্ধে লড়ে দেশকে স্বাধীন করতে হলে প্রথমেই দরকার দেশবাসীর মনে ইতিবাচক ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। দীর্ঘদিনের পরাধীনতা আমাদের এমনভাবে গ্রাস করে ফেলেছিল যে আমরা ইতিবাচক কিছু ভাবতেই পারছিলাম না। সবসময় নেতিবাচক, যে আমাদের দ্বারা কিছু হবে না, আমরা সারা জীবন এইভাবে পরাধীনতার যন্ত্রণায় ইংরেজদের গোলামি করব বা পরাধীনতার যন্ত্রণায় আমাদের সারাটা জীবন কেটে যাবে। এই নেতিবাচক ভাবনাকে তুলে ফেলে ইতিবাচক ভাবনাকে জাগানোর উদ্দেশ্যেই কবি বারবার জয়ধ্বনিকর কথাটি বলেছেন। তারপরে কবি কি বলছে, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়ে। কাল বৈশাখী মানে কাল বৈশাখীর ঝড়ে। কবি উপলব্ধি করেছেন দূরে কাল বৈশাখীর ঝড়ে যা কিছু স্থবির, ভগ্নপ্রায়, পুরাতন ছিল তা সমস্ত কিছু ধ্বংস হয়ে যেন নূতনের কেতন, কেতন শব্দের অর্থ পতাকা, মানে নতুনের পতাকা উঠছে। কবি উপলব্ধি করলেন যে আমাদের সমাজে যা কিছু পুরাতন ছিল বা যা কিছু স্থবির, ভগ্নপ্রায়, মৃতপ্রায় ছিল সেগুলো যেন এই কালবৈশাখীর ঝড়ে কী হয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে এবং সেখানে কি নূতনের পতাকা উঠছে। অর্থাৎ অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির উত্থান ঘটেছে। বা আমরা বলতে পারি কবি যেন উপলব্ধি করেছে কি উপলব্ধি করেছে, যে দূরে পরাধীনতার অবসান ঘটে গিয়ে যেন স্বাধীনতার সূর্যোদয় ঘটেছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাই কবি পুনরায় ভারতবাসীদের আহ্বান জানিয়েছে যে তোমরা সবাই জয়ধ্বনি করো। কারণ কোনো কিছু শুভ কাজের সময় দেখবে আমাদের বাড়ির মহিলারা কি উলুধ্বনি দেয়। এতদিনের পরাধীনতার অবসান ঘটে স্বাধীনতার সূর্য উদিত হচ্ছে। সেই জন্য কবি কী বলছে সবাইকে, বা উদিত হতে চলেছে, যে এতদিনের পরাধীনতার যন্ত্রণার অবসান ঘটে স্বাধীনতার নতুন সূর্য উদিত হতে চলেছে। তাই কবি আমাদের সকল ভারতবাসীদের বারংবার আহ্বান জানাচ্ছে যে তোমরা চুপ করে থেকো না, তোমরা সবাই জয়ধ্বনি করো। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ে সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। কবির ভাষায় এই পরাধীন মানুষগুলির দুঃখ দুর্দশাকে দূর করার জন্য এবার এগিয়ে আসছে কে, অনাগত। অনাগত শব্দটির আক্ষরিক অর্থ হল যে এখনো আসেনি। সেই অনাগত এবার এগিয়ে আসছে কিসের জন্য, এই পরাধীন ভারতবাসীর দুঃখ দুর্দশা দূর করার জন্য। তিনি কেন এগিয়ে আসছেন বা তিনি কিসের উদ্দেশ্যে এগিয়ে আসছেন, তিনি কিভাবে এগিয়ে আসছেন, তার এইভাবে আসার কারণ হলো সিন্ধু পাড়ে সিংহদ্বারে। সিন্ধু পাড়ে সিংহদ্বার বলতে এখানে আন্দামানের সেলুলার জেলের কথা বলা হয়েছে। সিংহদ্বার শব্দটি অর্থ হলো মূল প্রবেশদ্বার। আমরা জানি যে আন্দামানের সেই সেলুলার জেলে কী হয়েছিল, বিপ্লবীদের কয়েদ করে রাখা হয়েছিল। এই অনাগত এসে কি করবে, সেই সিন্ধু পাড়ের সিংহদ্বার অর্থাৎ আন্দামানের সেলুলার জেলের মূল প্রবেশদ্বার ভেঙে দিয়ে সেখানে বন্দি থাকা স্বাধীনতা বিপ্লবীদের মুক্ত করবে। আগল শব্দটি অর্থ হলো বাধা, আর ভাঙলো মানে তো ভাঙা। তাহলে অনাগতর এগিয়ে আসার কারণ কী ছিল, অনাগত এগিয়ে এসেছিল
সিন্ধু পারে সাত সমুদ্র পারে সেই আন্দামান সেলুলার জেলে আমাদের যে সমস্ত বিপ্লবীরা কয়েদ হয়ে রয়েছে তাদেরকে মুক্ত করার উদ্দেশ্যে অনাগত এগিয়ে আসছে। কিভাবে এগিয়ে আসছে? বলছে ধ্বংসের নেশাগ্রস্ত হয়ে পাগলের মতো নৃত্য করতে করতে সে এগিয়ে আসছে। দেখো বলছে না, অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। প্রলয় মানে কি? ধ্বংস। ধ্বংসাত্মক ধ্বংসের নেশাগ্রস্ত হয়ে অনাগত কি? পাগলের মতো নৃত্য করতে করতে ক্রমশ এগিয়ে আসছে সেই সপ্ত সিন্ধু পাড়ের বা আন্দামানের সেলুলার জেলে আমাদের যে বিপ্লবীরা বন্দি অবস্থায় রয়েছে তাদেরকে মুক্ত করার জন্য। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কি বলছে কবি? এই পরাধীন ভারতবাসীকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা করেছে, কিন্তু তার সাথে কবি এও আশা রেখেছেন যে এই অন্ধকারময় মৃত্যুকূপও এবার আলোকিত হবে। কারণ মহাকাল তার চণ্ডরূপ। মহাকাল শব্দটির আক্ষরিক অর্থ হলো অনন্তকাল, কিন্তু এখানে মহাকাল বলতে বোঝানো হয়েছে রুদ্র মূর্তি ধারণকারী শিবকে। এখানে কেন কবি রুদ্র মূর্তি ধারণকারী শিবের প্রসঙ্গ টেনে এনেছেন? কারণ শিবের যে রুদ্র মূর্তি, শিবের মতোই রুদ্র মূর্তি ধারণ করতে হবে কাদের? আমাদের দেশের তরুণ বিপ্লবীদের। তবেই আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারবো এবং আমাদের দেশকে স্বাধীন করতে পারবো। শিবের রুদ্র মূর্তির মতোই আমাদের দেশের তরুণ বিপ্লবীদের রুদ্র মূর্তি ধারণ করতে হবে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়তে গেলে। এই পরাধীন ভারতবর্ষকে, আমি একটু আগে বললাম যে এই পরাধীন ভারতবর্ষকে কবি মৃত্যুকূপের সাথে তুলনা করেছেন। তার সাথে কবি এও আশা রেখেছেন যে এই অন্ধকারময় মৃত্যুকূপও এইবার আলোকিত হয়ে উঠবে, কারণ সেখানে মহাকাল তার উগ্র রূপ ধারণ করে বজ্রশিখার মশাল নিয়ে এগিয়ে আসছে। সেই মশালের আলোয় আমাদের এই ভারতবর্ষ, যে ভারতবর্ষকে কবি মৃত্যুকূপের সঙ্গে তুলনা করেছে, সেই ভারতবর্ষ পুনরায় আলোকিত হয়ে উঠবে। তাই কবি আমাদের পরাধীন ভারতবাসীদের বলেছেন যে তোমরা ধূপ ও ধোঁয়া সহযোগে এই মহাকালকে স্বাগত জানাও। ধূম্রধূপে ধূপ ও ধোঁয়া সহযোগে তোমরা এই মহাকালকে স্বাগত জানাও বা ওয়েলকাম জানাও। কারণ এই মহাকাল আসছে কেন? পরাধীন ভারতবাসীদের পরাধীনতার যন্ত্রণার অবসান ঘটাতে। এতদিন মৃত্যুকূপের সমতুল্য আমাদের ভারতবর্ষ কী ছিল? অন্ধকারময়। এই অন্ধকারময় মৃত্যুকূপে পুনরায় আলোকিত করতে আমাদের মহাকাল বজ্রশিখার মশাল হাতে নিয়ে ভয়ঙ্কর বেশ ধারণ করে ক্রমাগত এগিয়ে আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলাই, ঝাপটা মেরে গগন দুলাই। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলাই। যে মহাকাল ক্রমাগত এগিয়ে আসছে, সেই মহাকাল এর হাসিটা কেমন? বলছে ভয়ঙ্কর। সে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে এগিয়ে আসছে। ঝামর তাহার কেশের দোলাই, ঝাপটা মেরে গগন দোলাই। ঝামর শব্দটি অর্থ হল ঝামা বর্ণের। ঝামা থেকে ঝামর, বা বলতে পারো ধূসর বর্ণের। আর এক অর্থ হতে পারে ঝামরের, সেটা হলো রুক্ষ। বলছে যে মহাকাল এগিয়ে আসছে তার ধূসর বর্ণের
রুক্ষ চুলের এক ঝাপটায় অর্থাৎ এক আঘাতে যেন সমগ্র গগন অর্থাৎ আকাশ দুলে উঠছে অর্থাৎ কেঁপে উঠছে। যে মহাকাল আমাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য এগিয়ে আসছে, তার এক চুলের ঝাপটায় যেন সমগ্র গগন অর্থাৎ আকাশ কেঁপে উঠছে। শুধু তাই নয়, কবি বলছেন যে আকাশে যে প্রজ্বলিত ধূমকেতুগুলো রয়েছে, সেই ধূমকেতুগুলি যেন চামরের ন্যায় দুলে সে মহাকালকে স্বাগত জানাচ্ছে। চামর কি? চামর হলো চমড়ি গায়ের লেজের লোম দিয়ে তৈরি এক ধরনের পাখা। দেখবা যে কোনো পূজা পার্বণে বা ধর্মীয় স্থানগুলিতে দেখবা যে ধর্মগুরুর হাতে কিন্তু এক ধরনের পাখা থাকে, যে পাখা দিয়ে তারা কী করে? ভক্তদের মাথায় বুলায়। সেই যে পাখা, সেই পাখাটা কী হয়? চমড়ি গায়ের লেজের লোম দিয়ে তৈরি হয়, সেটাকে বলছে চামর। সেই চামরকে যেভাবে আমরা ধর্মীয় স্থানে দেখবা ধর্মগুরু যেভাবে দুলাই, এই ধূমকেতুগুলি যেন সেইভাবে দুলতে দুলতে মহাকালকে স্বাগত জানাচ্ছে। বিশ্ব পাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাঞ্জলে, দোদুল দোলে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। কবি উপলব্ধি করেছেন বিশ্ব পাতা। বিশ্ব পাতা বলতে এখানে বিশ্ব পিতাকে বোঝানো হয়েছে, যে বিশ্ব পিতার বুকে, বক্ষ মানে বুকে, বিশ্ব পিতার বুকে কি একটি রক্ত মাখা তরবারি অর্থাৎ তরোয়াল ঝুলছে। কবি যেন দেখতে পাচ্ছেন যে বিশ্ব পিতার বুকে যেন একটি রক্তমাখা তরোয়াল ঝুলছে, যে তরোয়াল দিয়েই তিনি কি করবে? ইংরেজ নামক অশুভ শক্তির বিনাশ করবে। রক্ত তাহার কৃপাঞ্জলে, কৃপান শব্দটা অর্থ হলো তরবারি। আমি একটু আগে বললাম যে কবি যেন দেখতে পাচ্ছেন যে বিশ্ব পিতার বুকে একটি রক্তমাখা তলোয়ার ঝুলছে, যে তরবারি দিয়ে সে কি করবে? ইংরেজ নামক অশুভ শক্তির বিনাশ ঘটাবে। মানে আমাদের পরাধীনতার যন্ত্রণা থেকে মুক্তি দেবে। এবং সেই যে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে এগিয়ে আসছে, তার সেই হাসির শব্দে যেন চারিদিক যেন কি হয়ে গেছে? স্তম্ভিত হয়ে গেছে, থমকে গেছে, স্তব্ধ হয়ে গেছে। ওটাই বলছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। তার সে ভয়ঙ্কর হাসির শব্দে বা গর্জনে যেন চারিদিকটা কি স্তব্ধ হয়ে গিয়েছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটাই, দিগন্তরে কাঁদন লুটায় পিঙ্গল তার স্তত্র জটায়। দ্বাদশ রবির বন্যি জ্বালা, বন্যি জ্বালা মানে আগুন জ্বালা, আগুনের জ্বালা। দ্বাদশ মানে 12। আমরা পুরাণে আমরা দ্বাদশ রবি মানে 12টি সূর্যের উল্লেখ পাই। সেগুলি কি কি? সবগুলো হয়তো আমার মনে নেই, চেষ্টা করছি বলার। বিবস্বান, অর্যমা, ত্বষ্টা, পূষা, সবিতা, ভগ, ধাতা, ইন্দ্র, মিত্র, বরুণ, বিষ্ণু, অংশুমান। যাক, 12টা বললাম। এই 12টা সূর্যের উল্লেখ আমরা পুরাণে পাই। আবার বলছি নামগুলো, শর্ট প্রশ্নে কিন্তু আসতে পারে। যে দ্বাদশ রবির বন্যি জ্বালা, দ্বাদশ রবির নাম লেখো। কী কী? বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, ইন্দ্র, মিত্র, বরুণ, বিষ্ণু, অংশুমান। আমরা পুরাণে এই 12টি সূর্যের উল্লেখ পাই। আচ্ছা, নয়ন কটাই মানে চোখের চাহনিতে বা চোখের কটাক্ষে বলতে পারো। পিঙ্গল, পিঙ্গল শব্দটি হলো আগুনের রং। স্তত্র মানে ভীত। আর জটা তো বোঝানোই, জটা শব্দের অর্থ, জটা তোমরা বোঝো। তাহলে এখানে কি বলছে দু লাইনে? কবি বলছে যে মহাকাল বা অনাগত ক্রমশ এগিয়ে আসছে, তার চোখের দৃষ্টিতে রয়েছে দ্বাদশ রবির বন্যি জ্বালা, মানে 12টি সূর্যের মিলিত তেজ যেন তার চোখের দৃষ্টিতে রয়েছে। তার সেই চোখের দৃষ্টি
বা তার সেই চোখের চাহনিতে কী হয়েছে, দিক থেকে দিগন্তর যেন কি পিঙ্গল বর্ণ ধারণ করেছে, মানে আগুনের রং ধারণ করেছে। মানে তার চোখে কি রয়েছে বলছে, দ্বাদশ রবির বহ্নি জ্বালা, 12টি সূর্যের যে মিলিত তেজ, সেই তেজ যেন তার চোখে রয়েছে। এবং এই চোখ দিয়ে তিনি যেদিকে তাকাচ্ছেন সে দিক থেকে দিগন্ত সমস্ত কি পিঙ্গল বর্ণ ধারণ করছে, অর্থাৎ আগুনের রং ধারণ করছে। তার এই ভয়ঙ্করতা দেখে বা তার এই ভয়ঙ্কর রূপ দেখে সমগ্র প্রকৃতি যেন ক্রমাগত বারে বারে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ছে কোথায়, তার জটায়। এখানে কেন জটা? আমরা পুরাণে দেখেছি শিবের সংহার মূর্তি বা প্রলয় মূর্তি দেখে যেমন সমগ্র প্রকৃতি কেঁদে উঠেছিল, ঠিক তেমনি এখানে সেই প্রসঙ্গেই কিন্তু কথাটি বলা হয়েছে যে যে ভয়ঙ্কর বা অনাগত ক্রমশ এগিয়ে আসছে, তার রূপ এতটাই ভয়ঙ্কর যে তার ভয়ঙ্কর রূপ দেখে বা তার ভয়ঙ্করতা দেখে সমগ্র প্রকৃতি বা সমগ্র পৃথিবী যেন বারে বারে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ছে তার সেই জটার মধ্যে। আসলে কবি এখানে দেশের তরুণ বিপ্লবীদের উগ্রতা কিংবা ভয়ঙ্করতার কথা বলতে গিয়ে এই দ্বাদশ রবির প্রসঙ্গটি এনেছেন, বা আমরা বলতে পারি মহাকালের প্রসঙ্গটি এনেছেন। কারণ আমরা প্রথমেই বললাম যে মহাকালকে আনার এখানে একটাই কারণ, যে মহাকাল রুদ্র মূর্তি ধারণকারী শিব যে রুদ্র মূর্তি ধারণ করেছিল, ঠিক সেই রকমই মূর্তি ধারণ করতে হবে বা ঠিক সেই রকমই রূপ ধারণ করতে হবে আমাদের দেশের তরুণ বিপ্লবীদের, তবেই আমরা স্বাধীনতা লাভ করতে পারব। সেই তরুণ বিপ্লবীদের উগ্রতা, উগ্র রূপকে বোঝানোর জন্য বা ভয়ঙ্কর রূপকে বোঝানোর জন্য কবি এখানে দ্বাদশ রবির প্রসঙ্গ তুলে ধরেছেন। যে 12টি সূর্য, পুরাণে আমরা যে 12টি সূর্যের উল্লেখ পাই, যার নাম আমি একটু আগেই তোমাদের বললাম, সেই 12টি সূর্যের মিলিত যে তেজ, 12টি সূর্য মিলে যে তেজ, মিলিত তেজ, সেই তেজ কবি দেখতে পেয়েছেন দেশের তরুণ বিপ্লবীদের মধ্যে। বিন্দু তাহার নয়ন জলে, মহাসপ্ত সিন্ধু দোলে কপোল তলে। কবি যে শুধুমাত্র দেশের তরুণ বিপ্লবীদের চোখে দ্বাদশ রবির বহ্নি জ্বালায় লক্ষ্য করেছেন তা নয়, তার পাশাপাশি তিনি তাদের চোখের কোণে জলও দেখতে পেয়েছেন, তাদের চোখে জলেও দেখতে পেয়েছেন। কেন তাদের চোখে জল? এই জল কার উদ্দেশ্যে? এই জল ভারত মায়ের উদ্দেশ্যে। যে ভারত মা দীর্ঘদিন কি শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, যে ভারত মা দীর্ঘদিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রয়েছে, সে ভারত মায়ের প্রতি তাদের এই চোখের জল, তাদের এই চোখের জল যখন কপোল তলে, কপোল শব্দের অর্থ হলো গাল, গাল বেয়ে যখন নিচে গড়িয়ে পড়ছে, তাদের সেই চোখের জলে এতটাই শক্তি, গাল বেয়ে গড়িয়ে পড়া সেই চোখের জলে যেন সপ্ত সিন্ধু দুলে উঠছে বলে কবি উপলব্ধি করেছেন। তাদের সেই চোখের জল বৃথা যাবে না। কবি বলতে চেয়েছেন তাদের সেই চোখের জল বৃথা যাবে না, তাদের চোখের জলেও এতটাই শক্তি যেন সপ্ত সিন্ধু কী হচ্ছে, দুলে উঠছে। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, বাহু শব্দের অর্থ এখানে বলতে পারি আমরা হাত। তাই কবি নিশ্চিন্ত মনে বলতে পেরেছেন যে বিশ্ব মা অর্থাৎ ভারত মায়ের আসল জায়গা বা আসল স্থান হলো এই সমস্ত দেশের তরুণ বিপ্লবীদের মহাশক্তিশালী বাহুর উপর। যদি আমরা ভারত মাকে বা বিশ্ব মাকে এই সমস্ত তরুণ বিপ্লবীদের মহাশক্তিশালী বাহুর উপর বা হাতের উপর প্রতিষ্ঠিত করতে পারি, তবেই আমাদের ভারত মা নিরাপদ থাকবে। এই হলো আমাদের কবিতার প্রথম 3টি স্তবকের আলোচনা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যতটা কবিতাটা বুঝতে পেরেছি আমি ততটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, খুব সহজভাবে তোমাদের বলার চেষ্টা করলাম। যদি তোমরা বুঝে থাকো তাহলে ভাববো যে আমার প্রচেষ্টা সার্থক হয়েছে। কবিতাটা কিন্তু তোমাদের ক্লাস 10-এ কঠিন কবিতাগুলির মধ্যে একটি অন্যতম। অনেকেই দেখবে এই কবিতাটা পড়তে চায় না, যে ভালো লাগে না, কাজী নজরুল ইসলামের কবিতা কেমন, ইচ্ছে করে না পড়তে। কারণ কাজী নজরুল ইসলামের কবিতাটা বোঝা কঠিন, তাই আমাদের পড়তে ভালো লাগে না। আমি নিজে যতটুকুটা বুঝতে পেরেছি ঠিক ততটুকুটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা কবিতাটি বাড়িতে আরেকবার পড়বে। আশা করি তোমাদের কাছে কবিতার ভাববস্তু বা বিষয়বস্তু পরিষ্কার হয়ে যাবে। কবিতার বাকি অংশটুকু আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাড়িতে পড়াশোনাটা মন দিয়ে করবে। তোমাদের সব স্যারই ক্লাস নিচ্ছে, তোমাদের ক্লাস খুব সুন্দরভাবে চলছে। প্রত্যেকটা ক্লাস তোমরা করবে এবং মন দিয়ে বাড়িতে স্যারের পড়াগুলো আবার পুনরায় পড়বে। তাহলে দেখবে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি দেখবে হয়ে যাবে। আর তোমরা যদি ভাবো যে না স্কুল খুলবে তারপরে পড়বো বা পরে পড়বো, তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে শেষে গিয়ে। কারণ এখন যা পরিস্থিতি, কবে স্কুল খুলবে বা কবে স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে কেউ কোনো নিশ্চয়তা দিতে পারছে না। তাই তোমরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বসে না থেকে বাড়িতে কিন্তু পড়াশোনা করো। তাহলে দেখবে যে তোমাদের মাধ্যমিকের প্রস্তুতিও ঠিকঠাক সময়ে সম্পূর্ণ হয়ে যাবে। ভালো থেকো। আজ এইটুকুই, পরে ক্লাস নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।